আসসালামু আলাইকুম স্যার। সালাম। স্যার আপনার দেরি হয়েছে 2 মিনিট। আমার 2 মিনিট দেরি হয়েছে। তোমরা সিলেবাস ঠিক মতো দিতে পারো না, সমস্যা হলো এইখানে। এখন বলো যে সিলেবাস বাকি। জি স্যার, যে 2.2টা বাকি রয়ে গেছে। আপনি 2.1-এর যে সৃজনশীল বই আর যে গণিত বই করানোর পর আর ওটা করাননি। তোমরা যদি আগে আমার সিলেবাস দিতে তাহলে তুমি করাই না, সৃজনশীল বই তো পরে করাইলে হয়তো। আচ্ছা করাই এখন। আর কিছু বাকি আছে 2.2 ছাড়া? না স্যার, আর কিছু বাকি নেই। ওকে, আজকে 2.2 শুরু করি। সহজ অধ্যায়টা দেখা যায়। জি স্যার, দেখা যায়। বিজ্ঞান তো বাকি আছে মানে, তাই না? জি স্যার। বিজ্ঞান বাকি আছে না? হ্যাঁ, বিজ্ঞানের যে 7 আর 8 অধ্যায় বাকি। দেখা যাক কতটুকু। পরীক্ষা 10 তারিখ নাকি? পরীক্ষা কি 10 তারিখ? পরীক্ষা আছে 10 তারিখে, যে সামনে শনিবারে। গেছে রুটিন দিয়েছে, রুটিন। রুটিন স্যার বলতে পারি না, রুটিন এখনো দেয়নি। খালি যে আমাদেরকে ক্লাসে বলে দিছিল যে 10 তারিখে হবে। ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখি এর মধ্যে কতটুকু করতে পারি। বাকি লোকজন তো এখনো জয়েন করে নাই। আমরা শুরু করে দেই। আমাদের এমনিতেই সময় কম। দেখো প্রথম অঙ্কটা কি বলা হয়েছে। অঙ্কগুলো সহজ আছে, একটু চেষ্টা করলে পারবা। স্যার একটু জোরে কথা বলবেন, শোনা যাচ্ছে না ঠিক করে। প্রথম অঙ্কটা বলা আছে, একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রি করলে তার কত টাকা লাভ হবে? ঠিক আছে, শোনা যাচ্ছে এবার? মন কি আবার শুনতে পেয়েছো ঠিক মতো? জি স্যার, এখন পাচ্ছি। তাহলে দেখো, প্রতি মিটার মানে তো 1 মিটার। 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা। সে কয় মিটার কাপড় কিনছে? এরকম 5 মিটার কিনছে। তাহলে 5 মিটারের ক্রয় মূল্য 200 গুণ 5, 1000 টাকা। বুঝতে সমস্যা আছে? না স্যার। এইবারে প্রতি মিটার বিক্রি করছে 225 টাকায়। কয় মিটার বিক্রি করবে? 5 মিটার যেহেতু কিনেছিল, তার মানে 5 মিটারই বিক্রি করবে, তাই না? তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 টাকা, 5 মিটারের বিক্রয় মূল্য 5 দিয়ে গুণ করলে হয় 1125 টাকা। তাহলে ক্রয় মূল্য ছিল 1000 টাকা, বিক্রয় মূল্য হলো 1125 টাকা। লাভ হয়েছে না কত হয়েছে? লাভ হয়েছে স্যার। লাভ হয়েছে। বিয়োগ করলাম 125 টাকা, লাভ হয়েছে। এটাই আনসার। বুঝতে সমস্যা আছে? না স্যার। অঙ্কগুলো তোমরা পরে ভিডিও দেখে লিখে নিতে পারবে না? আমাদের সময় কম, দ্রুত আগাতে চাচ্ছিলাম। জি স্যার, পারবো। মন কি বলো? পরে তুলে নিও, ঠিক আছে? নেক্সট অঙ্কে যাই। এর একটা অঙ্ক মিস করছো। একজন কমলা বিক্রেতা কি করছে? কমলা বিক্রি করছে, তাই না? প্রতি হালি কমলা উনি কি করছে? 60 টাকা দরে 5 ডজন কমলা কিনছে। আগে এইটুক দেখি আমরা, 5 ডজন কমলা ক্রয় মূল্য কত, বাকি অংশ পরেই করি আমরা। তাহলে 1 ডজন হইলো 3 হালি। এরকম সে 5 ডজন কিনছে, 5 ডজনে হয় 5 গুণ 3, 15 হালি। তার সে কমলা কিনছে 15 হালি, ঠিক আছে?
আর প্রতি হালি মানে এক হালির ক্রয় মূল্য হলো 60 টাকা, তাহলে 15 হালির ক্রয় মূল্য হবে 15 গুণ 60 900 টাকা। 15 হালি ক্রয় মূল্য হচ্ছে 900 টাকা। এবার বাকি অংশ দেখি। প্রতি হালি 50 টাকা দরে বিক্রি করছে, তাহলে কত হালি কিনছিল সে? 15 হালি। 15 হালি কিনছিল, আর প্রতি হালি মানে এক হালি বিক্রি করছে 50 টাকায়, তাহলে এক হালি বিক্রয় মূল্য 50 টাকা, 15 হালির বিক্রয় মূল্য 15 গুণ 50 750 টাকা। তাহলে এখন দেখো ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 900 টাকা, ঠিক আছে, বিক্রয় মূল্য হলো 750 টাকা। নিশ্চয়ই ক্ষতি হয়েছে, ঠিক আছে, তাহলে ক্ষতি হয়েছে, বিয়োগ করে দেখলাম 150 টাকা। সবাই বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার। নেক্সট, এরা বুঝছো? রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাল কিনলো, 44 টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ হবে? তাহলে 1 কেজি কিনছে কত টাকায়? 40 টাকা। এরকম 50 কেজির মূল্য কত? 50 গুণ 40 2000 টাকা, আগের অঙ্কের মতো, ঠিক না? আবার বিক্রি করার সময় কি করছে? 44 টাকা কেজি ধরে, তাহলে 1 কেজি কিনছে বিক্রি করছে 44 টাকায়, আর 50 কেজি বিক্রি করছে 2200 টাকায়। তাহলে ক্রয় মূল্য ছিল 2000, বিক্রয় মূল্য ছিল 2200। তাহলে এখানে কি করছে? লাভ করছে। আমাদের কাছে আছে কি কত লাভ বা ক্ষতি হবে? 2200 বিয়োগ 2200 টাকা লাভ হবে। একদম সহজ, বুঝতে পারছো? এদের অঙ্কগুলো খুব সহজ আছে, একটু মনোযোগ দিলেই সহজে বুঝতে পারবা। পরেরটা, প্রতি লিটার মিল্ক ভিটা 52 টাকায় কিনে 55 টাকা বিক্রি করছে, শতকরা কত লাভ? এই জায়গায় একটু আলাদা জিনিস আছে, শতকরা কত লাভ, এই জিনিসটা মাথায় রাখো। এটার জন্য একটা প্যারা বেড়ে যাবে। আগে যা করছিল সেটুকু করতে হবে, সাথে এই শতকরা অংশের জন্য একটা প্যারা বেড়ে যাবে। তাহলে দেখো, ক্রয় মূল্য প্রতি লিটারে মানে 1 লিটারে ক্রয় মূল্য 52 টাকা, বিক্রয় মূল্য 55 টাকা, ঠিক আছে, তাহলে 1 লিটারে লাভ হয়েছে কত? লাভ হয়েছে 3 টাকা, ঠিক আছে। এখন কথা হয়েছে যে 3 টাকা লাভ হয়েছে কত টাকার উপর? এই কথা তুমি বলতে পারো? 3 টাকাতে লাভ করছে, কত টাকা বিনিয়োগ করে 3 টাকা লাভ করছে, কে বলতে পারো? কে বলতে পারো কয় টাকা বিনিয়োগ করে 3 টাকা লাভ হয়েছে? স্যার 52 টাকা। হ্যাঁ, 52 টাকা। কিভাবে বুঝবা? লাভ ক্ষতি সবসময় নির্ভর করে ক্রয় মূল্যের উপর। এই যে লাভ হয়েছে আমি যখন বলবো, ক্ষতি হয়েছে যখন বলবো, তুমি তো সবসময় খুঁজবে তাহলে ক্রয় মূল্য কত। ইজি ব্যাপার। লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর, নৈবেদ্যে কিন্তু আসবে। তাহলে এই যে লাভ হয়েছে 3 টাকা, এখানে ক্রয় মূল্য ছিল কত? এই যে উপরে লেখা আছে ক্রয় মূল্য 52 টাকা, তাহলে নিশ্চয়ই 52 টাকা 3 টাকা লাভ হয়েছে। আবার যদি ক্ষতি হইতো সেটাও ক্রয় মূল্যের উপরই হইতো। আমরা লিখবো 52 টাকা লাভ হয় 3 টাকা, 1 টাকা কত, 100 টাকা কত। এইটা হলো আমাদের অতিরিক্ত প্যারা, যেটা বললাম যে এই শতকরার জন্য একটা প্যারা অতিরিক্ত হবে, সেই প্যারাটা হলো এইটা 100 টাকা। শতকরা মানে 100 টাকা তোমার লাভটা বের করতে হবে। তাহলে দেখা যাচ্ছে 5 সমস্ত 13.10% উত্তর। এবং এই শতকরা যদি বলা হয় তার উত্তর একটা পার্সেন্ট হবে, এটা মাথায় রাখবা, পার্সেন্ট হবে, ঠিক আছে। আর এখান থেকে নৈবেদ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা মাস্ট আসবে। লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর। আর এই যে একটা জিনিস বারবার লেখা আছে, লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্ষতি ইকুয়াল টু লেখা হবে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, এগুলো মনে রাখো, এগুলো নৈবেদ্য থেকে আসবে। বুঝতে পারছো সবাই? জি স্যার। প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.5 টাকা বিক্রি করলো, 25 টাকা লাভ হলো। কয়টা ক্রয় করেছিল? দেখো, চকলেটের একটা ক্রয় মূল্য হচ্ছে 8 টাকা, বিক্রি করছে 8.5 টাকায়, তাহলে এখানে লাভ হয়েছে কত বের করা যায় না? 8.5 টাকা বিয়োগ 8 টাকা, লাভ হয়েছে 50 পয়সা, মানে 0.50 টাকা। এখন যদি আমি বলি এই 0.50 টাকা লাভ হয়েছে কয়টা চকলেটে? একটা চকলেটে, তাহলে 1 টাকা লাভ হয়েছে কয়টা চকলেটে? আর 25 টাকা লাভ হয়েছে, মোট লাভ তো 25 টাকা, এখানে বলা হয়েছে যে 25 টাকা লাভ। 25 টাকা লাভ হয়েছে 50টি চকলেটে, অ্যান্সার বের হয়ে গেল। সহজ না একেবারে? জি স্যার। প্রতি মিটার 15 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রি করলে দোকানদার 2000 টাকা লাভ হয়েছে। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? ওইটার মতোই
প্রতি মিটার কিনছে তাহলে 125 টাকায়, আর 125 ক্রয় করে আর বিক্রি করছে 150 টাকায়, লাভ হয়েছে কত? এই যে লাভ মানে কি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, 25 টাকা লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 25 টাকা। আচ্ছা চাইছি কত মিটার, কত শতকরা তো বের করতে হবে, তাহলে কত টাকা লাভ হয়েছে এটা বের করতে হবে না, বের করতে হবে যে 25 টাকা যে লাভ হয়েছে কয় মিটারে লাভ হয়েছে? 25 টাকা। 25 টাকা লাভ হয়েছে 1 মিটারে। আর মোট লাভ কত বলা হয়েছে? মোট লাভ করছে কত? 2000 টাকা। 2000 টাকা লাভ করছে কয় মিটারে সেটা আমরা বের করবো। তাহলে আমাদের লিখতে হবে 25 টাকা লাভ হয় 1 মিটারে, 1 টাকা 2000 টাকা লাভ হয় 80 মিটার, তার মানে 80 মিটার কাপড় ক্রয় করেছিল। বুঝতে পারছো? এটা কিন্তু শতকরা চাই না, শতকরা চাইলে আমরা তখন বলতাম যে 25 টাকা লাভ হয়েছে কত টাকায়, 1 টাকায় কত, 100 টাকায় কত, সেটাই করতাম। এখান থেকে শেষে কত মিটার কাপড় ক্রয় করছে, এই জন্য কিন্তু এটা আমরা ঘুরিয়ে দিলাম। বুঝতে পারছো সবাই? জি স্যার। নেক্সট, একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকা বিক্রি করছে। বোঝাই যাচ্ছে যে 190 টাকায় কিনছে, 175 টাকা বিক্রি করছে, মানে ক্ষতি হয়েছে, লস হয়েছে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য 190, বিক্রয় মূল্য 175, কত টাকা ক্ষতি হয়েছে? বিয়োগ করে দেখলাম আমরা 15 টাকা ক্ষতি হয়েছে। এখন ক্ষতি নির্ভর করে কি মূল্যের উপর, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? বলো তো। ক্ষতি নির্ভর করে কোন মূল্যের উপর, ক্রয় মূল্য না বিক্রয় মূল্যের উপর? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যের উপর, একটু আগে বলছিলাম। তাহলে এখানে ক্রয় মূল্য 190 টাকা, 190 টাকা ক্ষতি 15 টাকা, 1 টাকা কত, 100 টাকা কত, যেটা বেরোইলো অ্যান্সার এত পার্সেন্ট। ওই যে লাভ হয়েছিল যেটা, সেই একই অঙ্ক, এটা ছিল লাভ, এটা ছিল ক্ষতি। এবং আমি তখনও বলেছিলাম যে লাভ ক্ষতি হিসেব করা হয় ক্রয় মূল্যের উপর। 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আমরা ধরে নিই 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 1 মিটারের ক্রয় মূল্য কত? আর এখানে 20 মিটার কাপড় কি করছে? বিক্রি করছে। 20 মিটার ক্রয় মূল্যটা বের করি, কারণ যদি 20 মিটার বিক্রি করছে আর 20 মিটার যদি ক্রয় মূল্য পাই, তাহলে আমরা কিন্তু এই দুটো বিয়োগ করে এখান থেকে লাভ বের করতে পারবো। আমার কথাটা আবারও বুঝো, এখানে কিন্তু কাপড় ছিল 25 মিটার, কিন্তু আমি কিন্তু এখানে বের করছি 20 মিটারের। কারণ কি? সে কাপড় 25 মিটার কিনছে, কিনে কি করছে? সে বিক্রি করছে 20 মিটার, বাকি 5 মিটার এখন বিক্রি করতে পারে নাই। যেটা বিক্রি করতে পারে না সেটার উপর কিন্তু লাভ হিসাব করা যাবে না। কারণ এমন হতে পারে পরবর্তীতে 5 মিটার 25 মিটার না 5 মিটার থাকলো না, 20 মিটার থেকে 5 মিটার সরি 25 মিটার থেকে 20 মিটার বিক্রি করছে, 5 মিটার রইলো। এমন হতে পারে 5 মিটার পরবর্তীতে কম দামে বিক্রি করে লাগতে পারে, সেই জন্য ওটা বিক্রি না করা পর্যন্ত লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে বলা যাবে না। শুধু আমরা 20 মিটার যে বিক্রি করছে 20 মিটারের লাভ হিসাব করতে পারবো। আমার এই কথাটুকু বুঝতে পারছে সবাই? বুঝো নাই? কে কে বুঝো নাই বলো? জি স্যার, পারছি বুঝতে। বুঝতে পারছো? আর কারো কথা? আমি বুঝিনি ঠিক করে। এখানে দুইটা ফিগার দেখো, একটা হচ্ছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, এখান থেকে কোশ্চেন আসবে তোমাদের, তাহলে কাপড় কিনেছিল 25 মিটার, বাট আমরা কিন্তু এইখানে একটা জিনিস দেখতে পাই যে 20 মিটার কাপড় বিক্রি করছে, বিক্রি করার সময় বিক্রি করছে 20 মিটার, বাকি 5 মিটার বিক্রি করে নাই। তাহলে আমরা লাভ ক্ষতি হিসাব করব 20 মিটারের উপর, যেটা বিক্রি করে নাই সেটার উপর হিসাব করব না। এবার বুঝতে পারছো? সেই জন্য ইয়েস স্যার, কাপড়ের বুঝছি। ক্রয় মূল্য ছিল 100 টাকা, 1 মিটারের ক্রয় মূল্য কত? এই যে 20 মিটারের, এই যে 20 মিটার করেছি, কারণ এই যে 20 মিটার তাই। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা, 1 মিটারের ক্রয় মূল্য 4 টাকা বের করলাম। বিক্রি করার সময় কিন্তু 20 মিটার করেছি, কারণ বিক্রি সে 20 মিটার করছে। 20 মিটারের বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে 1 মিটারের বিক্রয় মূল্য কত? 5 টাকা। এখন দেখি 1 মিটারের ক্রয় মূল্য 4 টাকা, 1 মিটারের বিক্রয় মূল্য 5 টাকা, তাহলে 1 মিটারের কাপড়ের লাভ হয়েছে কত? 5 বিয়োগ 4, 1 টাকা। ঠিক আছে, 1 টাকা লাভ হয়েছে। কিন্তু এই 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত ছিল? এই দেখো 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 4 টাকা ছিল, তার মানে 4 টাকায় লাভ হয় 1 টাকা। ঠিক আছে, 4 টাকা লাভ হয় 1 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? উত্তর 25 টাকা, মানে 25%। বুঝতে পর্যন্ত সবাই? জি স্যার। এটা বুঝছো? জি স্যার। নেক্সট,
5 টাকার 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? এই যে দেখো 5 টাকায় 8টি, 5 টাকায় 6টি, এই সমস্ত জায়গা থেকে একটি জিনিসের ক্রয় মূল্য বের করা হয়। এরকম অঙ্ক আরো সামনে পাবা। এরকম থাকলে আমরা একটি জিনিসের ক্রয় মূল্য বের করবো এবং একটি জিনিসের বিক্রয় মূল্য বের করবো। কারণ কি, এখানে 5 টাকায় কিনছে 8টি, বিক্রি করার সময় 5 টাকা বিক্রি করছে 6টা, এখানে যদি 8টি, এখানেও 8টি হইতো তাহলে সহজে অঙ্ক করে ফেলতাম। এখানে একক দুইটা দুই রকম, এখানে 8টা, এখানে 6টা। এই সমস্ত অসঙ্গতি দেখা দিলে তোমরা কি করবা, একটা জিনিসের ক্রয় মূল্য একটা জিনিসের বিক্রয় মূল্য বের করে ফেলবা, তাহলে অঙ্ক করা সহজ হয়ে যাবে। তাহলে দেখো 8টি আমলকির ক্রয় মূল্য ছিল 5 টাকা, একটা ক্রয় মূল্য হবে তাহলে 8-এর 5 টাকা। একইভাবে এই যে 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা, একটা আমলকির বিক্রয় মূল্য 6-এর 5 টাকা। ঠিক আছে, তাহলে এখন লাভ হয়েছে কত? লাভ হয়েছে, এদিকে বিয়োগ করবো, বিয়োগ করে দেখুন লাভ হয়েছে 24-এর 5 টাকা। কি শতকরা কত লাভ বা ক্ষতি? 24-এর 5 টাকাতে লাভ হয়েছে, কত টাকা বিনিয়োগ করে 24-এর 5 টাকা লাভ হয়েছে বলতে পারো? কে বলতে পারো 24-এর 5 টাকা লাভ হয়েছে কত টাকা বিনিয়োগ করে? 5,000 টাকা। স্যার 8-এ 5 টাকা। হ্যাঁ, 8-এর 5 টাকা, ঠিক বলছো সবাই। 8-এর 5 টাকা, একটা আমলকি ক্রয় মূল্য ছিল 8-এর 5 টাকা। আমরা এখন লিখবো 8-এর 5 টাকা লাভ হয়, 24-এর 5 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যেন 1 টাকা লিখবো, এর হলো ভগ্নাংশ, 8-এর 5 একটা ভগ্নাংশ, ভগ্নাংশের পর যখন 1 আসবে, এই ভগ্নাংশ ডান দিকে গেলে উল্টে যাবে, 8 যাবে উপরে, 5 যাবে নিচে। এই দেখো 8 গেছে উপরে আর 5 গেছে নিচে। সবসময় মনে রাখবো, ভগ্নাংশের পর 1 আসলে এই ভগ্নাংশ ডান দিকে গেলে উল্টে যাবে। আর যদি কখনো এরকম হয় যে 1-এর পর ভগ্নাংশ, মনে করো এখানে 1, তারপর এখানে 100, এখানে তো ভগ্নাংশ না, যদি কিন্তু এখানে যদি কোনো ভগ্নাংশ হইতো সেটা কিন্তু এখানে যেয়ে উল্টে যেত না। তাহলে জিনিসটা মনে রাখবা কি হবে, ভগ্নাংশের পর 1 আসলে ভগ্নাংশ উল্টে যায়, যদি 1-এর পর ভগ্নাংশ আসলে ওই ভগ্নাংশ উল্টেবে না। তাহলে লাভ পাইলাম 33.3%। কথাগুলো বুঝতে পারছো সবাই? জি স্যার। একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়ির ক্রয় মূল্যের 5/4 অংশের সমান, শতকরা লাভ ক্ষতি নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা গাড়িটা ক্রয় মূল্য তো জানি না, ধরে নিলাম গাড়িটা ক্রয় মূল্য ক টাকা, তাহলে বিক্রয় মূল্য কি হবে, ক্রয় মূল্যের 5/4, এলে ক ক্রয় মূল্য এর 5/4। এটা করলে হয় কি, এই ক আর 4 গুণ করলে হয় 4 ক বাই 5 টাকা। এইটা হলো তাহলে এখন ক্রয় মূল্য। ঠিক আছে, গাড়িটির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/5 এখান থেকে কিন্তু বোঝা যায় যে ক্রয় মূল্য কম, সরি বিক্রয় মূল্য কম। বিক্রয় মূল্য হয়েছে ক্রয় মূল্য 5/4, পুরোটা হয় নাই, তার মানে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হবে কত, এই যে ক বিয়োগ এই যে 4 ক বাই 5 বিয়োগ করলে আসে ক বাই 5, এটা ক্ষতি। এখন কত টাকায় ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা কিন্তু হচ্ছে ক টাকায়, যে ক্রয় মূল্য ছিল ক টাকা, ক টাকায় ক্ষতি হয় ক বাই 5 টাকা, 1 টাকা ক্ষতি হয় কত, 100 টাকা ক্ষতি হয় কত, 20% উত্তর। বুঝতে সমস্যা যে কার বলো তো? না স্যার, প্রবলেম নেই। আছে কারো সমস্যা আছে? নো স্যার। আমি একটু দ্রুত করতেছি, কারণ হইলো আমাদের অন্যান্য কাজ করতে হবে, তাই দেখো এটা আর একটা সহজ বুদ্ধি আছে, এই নিয়মটাও দেখো। ক্রয় মূল্যটা 100 টাকা ধরলাম, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100-র 5/4 মানে 80 টাকা। ঠিক আছে, এখন শতকরা অঙ্কে ক্রয় মূল্য 100 ধরে এরকম করা যায়, শতকরা অঙ্কে। ঠিক আছে, আর এখানে সিএসও শতকরা লাভ, মানে 100 টাকা লাভ সিএসও। ক্রয় মূল্য যদি লাভ বা ক্ষতি 100 টাকায়, তাহলে যেহেতু ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য 80 টাকা, তাহলে এখানে বিয়োগ করলে কত থাকে, 20 টাকা। এই 20 টাকাই ক্ষতি, মানে 20%ই ক্ষতি। আর এখানে আলাদা করে শতকরা বের করা লাগে না, এই জন্য, কারণ এখানে 100 টাকাই ধরা হয়েছে, 100ই তো শতকরার ক্ষতি, এই জন্য আলাদা করে বের করা লাগবে না। এই নিয়মটা করতে পারো, এটা সহজ আছে অনেক। নিয়মটা কি বুঝতে পারছো? জি স্যার। দ্বিতীয়টা করে তোমরা, সহজ হবে তোমাদের জন্য।
একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়েছে 480 টাকায় বিক্রয় করায় তার 3 গুণ লাভ হয়েছে। দ্রব্যটি ক্রয় মূল্য নির্ণয় করো। ভালোভাবে জিনিসটা দেখো। ধরে নিলাম 400 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়েছে ক টাকা। একটি দ্রব্য 400 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, না বলা হচ্ছে যত ক্ষতি, আমি তো ক্ষতি জানি না, তাহলে 400 টাকায় বিক্রি করলে ধরে নিলাম ক্ষতি হয়েছে ক টাকা, তাহলে ক্রয় মূল্য কত বলতে পারো? ক্রয় মূল্য হলে 400 প্লাস ওই ক্ষতির টাকাটা, 400 যোগ ক টাকা। কারণ মনে করো তুমি একটা জিনিস বাজার থেকে 10 টাকায় কিনে আনছো, এখন এই জিনিসটা পরে তুমি বিক্রি করছো 8 টাকায়, তোমার ক্ষতি হয়েছে কত? বলতে পারো না? 2 টাকা। 2 টাকা ক্ষতি হয়েছে। এখন যদি ঘুরাই বলি আমি যে তোমার বিক্রয় মূল্য 8 টাকা প্লাস ক্ষতি 2 টাকা, বিক্রয় মূল্যের ক্ষতি যোগ করলে কি পাওয়া যায়? 8 আর 2 10, মানে কি তোমার ক্রয় মূল্যটা পাওয়া যায় না? ঠিক আছে, এখান থেকে এই জিনিসটা করা হয়েছে। তাহলে ক্ষতি হলো ক টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। ক্ষতি আর বিক্রয় মূল্য যোগ করলে কি পেলাম? ক্রয় মূল্য পেলাম। আবার দেখো 480 টাকা বিক্রি করে লাভ হয়েছে তার 3 গুণ। এই দেখো বলা হয়েছে 480 টাকা বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। কার 3 গুণ? ক্ষতির 3 গুণ। ক্ষতি ছিল কত? ক টাকা। তাই ক টাকার 3 গুণ কত? 3 ক টাকা। 3 ক টাকা হচ্ছে লাভ। বুঝতে পারছো? ক টাকা ছিল ক্ষতি, কিন্তু 480 টাকা বিক্রি করলে লাভ হয় 3 গুণ। কার 3 গুণ? যত টাকা ক্ষতি হয়েছিল তার 3 গুণ। কত টাকা ক্ষতি হয়েছিল? ক টাকা ক্ষতি হয়েছিল। তাহলে কয়ের 3 গুণ? 3 ক টাকা। তার মানে লাভ হয়েছে 3 ক টাকা। এখন ক্রয় মূল্য তাহলে কত? লাভের ক্ষেত্রে যে বিক্রয় মূল্য বিয়োগ লাভ সমান ক্রয় মূল্য। মনে করো তুমি কলমটা 10 টাকায় যে কিনেছিলে সেটা 12 টাকায় বিক্রি করছো। 10 টাকার কলম বিক্রি করছো 12 টাকায়। এখন ক্রয় মূল্য বের করবো কিভাবে? 12 টাকা বিয়োগ লাভ। লাভ কয় টাকা? 2 টাকা। 12 টাকা বিয়োগ 2 টাকা সমান 10 টাকা। ক্রয় মূল্য বের হবে না? তাহলে লাভের সময় ক্রয় মূল্য থেকে লাভ বিয়োগ করলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে লাভ বিয়োগ করলে ক্রয় মূল্য পাওয়া যাবে। বিক্রয় মূল্য 480 টাকা, এখান থেকে লাভ বিয়োগ করলে ক্রয় মূল্য পাওয়া যাবে, এই ক্রয় মূল্য। আর ক্ষতির সময় বিক্রয় মূল্য এর সাথে ক্ষতি যোগ করলে ক্রয় মূল্য পাওয়া যাবে। দুইটা জিনিস মনে রাখুন, একটা এবং একটা। দুইটা ক্রয় মূল্য কিন্তু সমান, জিনিসটা একটাই, এই ক্রয় মূল্য এবং এই ক্রয় মূল্য সমান। প্রশ্ন মতে সেইটাই লেখা হয়েছে, এই একটা ক্রয় মূল্য সমান এই একটা ক্রয় মূল্য। এবার সমাধান করে সেটা মানে তোমরা পারো। সমাধান করে পেলাম ক সমান 20 টাকা। তার মানে তার ক্রয় মূল্য কত ছিল? 400 টাকা বিক্রি করছিল, এতে ক্ষতি হয়েছিল কত? 20 টাকা। তাহলে এখন ক্রয় মূল্য ছিল 400 যোগ 20, 420 টাকা। এটা উত্তর। বুঝতে পারছো সবাই? Yes, sir. কোশ্চেন থাকলে করতে পারো। জি স্যার। একটি গাড়ি 625 টাকা বিক্রি করলে 10% ক্ষতি হয়, কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে 625 টাকা কিন্তু বিক্রয় মূল্যের কথা বলা হয়েছে, ঠিক আছে। আর এখানে লাভ চেয়েছে, লাভ ক্ষতি নির্ণয় করতে হলে আমি আগেও বলছিলাম ক্রয় মূল্য দরকার। এখানে কিন্তু আমাদের ক্রয় মূল্য নাই, 625 টাকা আছে, এটা হলো বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমরা একটা ক্রয় মূল্য বের করবো। কিভাবে বের করবো? 625 টাকা বিক্রি করলে বলা হয় 10% ক্ষতি হয়েছে। তাহলে 10% ক্ষতিতে যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্য হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 10, 90 টাকা। লাইনটা বুঝো কিনা? 10% ক্ষতি মানে কি? 100 টাকা ক্রয় মূল্য হলে 10 টাকা ক্ষতি, মানে তাহলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। বুঝছো লাইনটা? Yes, sir. এখন দেখো যদি বিক্রয় মূল্য হয় 90 টাকা, ক্রয় মূল্য 100 টাকা,
বিক্রয় মূল্য 1 টাকা হলে কত, আর এই বলাই আছে 625 টাকা। বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে বিটা, ভগ্নাংশ আসতেছে। আসুক, সমস্যা নাই। এরপরের অংশে দেখো 10% লাভ। 10% লাভে বিক্রি করলে হবে, ক্রয় মূল্য ছিল 100 টাকা, 10 টাকা লাভ হইলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। বুঝতে পারছো? এখন আমরা লিখবো ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, বিক্রয় মূল্য হবে 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে কত, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত, আর ক্রয় মূল্য হচ্ছে এই যে 6250/9, এত টাকা হলে বিক্রয় মূল্য কত। দেখো নিশ্চয় সেটাই লেখা আছে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110, 1 টাকা হলে কত, 6250/9 টাকা হলে কত, কাটা ছেড়া কইরা যেটা পাবা সেটা হলো এইটা, এবং এটা উত্তর। বুঝছো সবাই? জি স্যার। পরেরটা, মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা কিনলো। ব্যাটার হার 4 টাকা। সে দোকানিকে 500 টাকার একটা নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? প্রথমে খেয়াল করো, প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা কিনছে। এখন 15 মিটার ফিতার দাম কত? 1 মিটার যদি 20 টাকা হয়, 15 মিটার দাম কত হবে? 20 গুণ 15, 300 টাকা। বুঝছো না সবাই? এখন ভ্যাটের হার 4 টাকা, এর অর্থ কি? ভ্যাটের হার, এই যে হার কথাটার অর্থ হলো শতকরা। হার কথাটার অর্থ কি? শতকরা। তাহলে ভ্যাটের হার 4 টাকার অর্থ কি? পারো না? ভ্যাটের হার 4 টাকার অর্থ কি? এর অর্থ হলো 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা। 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা। 1 টাকায় কত? আর সে ফিতা কিনছে কত টাকা? 300 টাকা। তাহলে 300 টাকার ভ্যাট কত? 300 টাকার ভ্যাট হলে 12 টাকা। তাহলে তার ভ্যাট সহ মোট কত পরিশোধ করতে হবে? দাম হলো 300 টাকা, ভ্যাট হলো 12 টাকা, 312 টাকা। আর দোকানে গিয়ে নোট দিচ্ছে 500 টাকা। দোকানে কি করবে? 312 টাকা রেখে 188 টাকা ফেরত দেবে। ভ্যাটটা কি? ভ্যাট বুঝো? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তোমরা যখন সুপার শপে কোনো কিছু কিনতে যাও, সেখান থেকে যে স্লিপটা দেয়, বাজার করার যে স্লিপটা ধরাই দেয়, ওই স্লিপটার সাথে দেখো যে ভ্যাট নিচ্ছে। আমরা যখন সুপার শপে জি কিনি স্যার। তখন ভ্যাট না, কিন্তু বাইরে ছোটখাটো দোকান থেকে কিনলে ওরা নেয় না, ওদের ভ্যাট নিবন্ধন নাই। সুপার শপ গুলো থাকতে হয়, সুপার শপে ভ্যাট গুলো নেয়, সরকারি সরকার জমা পড়ে। মন বুঝতে পারছো? জি স্যার। মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। আমি কি করছে? তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারত যাবে। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.63 রুপি হয়, তবে ভারতীয় 3000 রুপি জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে? ভালো করে খেয়াল করো। সরকারি কর্মকর্তা ভারত যাবে, এগুলো মূল কথা না। অঙ্ক বোঝানোর জন্য আমার কাজ হলো পরের অংশ, যে বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 6.3 রুপি। এখন ওনার ভারত যাইতে হলে কি করতে হবে? টাকা টাকা বিনিময় করে রুপি তৈরি করে নিয়ে যেতে হবে। এটা জানো তো, বিদেশে যখন যাই আমরা, যে দেশে যাইতে হয় সেই দেশের মুদ্রা এক্সচেঞ্জ করে নিতে হয়। আমাদের বাংলাদেশের টাকা তো আমেরিকা নিয়ে গেলে হ্যাঁ চলবে না। তাহলে কি করতে হবে? বাংলাদেশের টাকা দিয়ে ডলার কিনে সেই ডলার নিয়ে যাইতে হবে, তখন তুমি ওখানে কেনাকাটা করতে পারবে। এখানে ঠিক এই কাজটাই করছে। বাংলাদেশে যদি 0.63 রুপি দাও, সরি, বাংলাদেশে যদি 1 টাকা তুমি দাও, তাহলে তোমাকে ইন্ডিয়ান রুপি দেওয়া হবে 0.63 রুপি। তাহলে উনি চাচ্ছে 3000 রুপি নেবে। 3000 রুপি নিয়ে ঘুরতে যাবে। তাহলে বাংলা টাকা, বাংলাদেশি টাকা কয় টাকা লাগবে সেইটা আমরা বের করবো। আমরা প্রথমে দেখতে পাচ্ছি 0.63 রুপি। যদি উনি নিতে চায় তাহলে বাংলা টাকা দিতে হবে 1 টাকা। 1 রুপি নিলে কয় টাকা দেওয়া লাগবে? 3000 রুপি নিলে কয় টাকা দেওয়া লাগবে? দেখা যাচ্ছে 4761.90 টাকা, মানে 4762 টাকার মতো।
ওনাকে দিলে উনি কিভাবে 3000 টাকা 3000 রুপি পাবে এবং উনি আরামসে ভারত ঘুরে আসতে পারবে। অঙ্কটা বুঝতে পারছো কিনা? না বুঝলে বলবো। জি স্যার, পারছি। হ্যাঁ, আমি একটু দ্রুত আগাচ্ছি ঠিক বা কিন্তু কথাগুলো সব বলে যাচ্ছে, এরপরে বুঝতে সমস্যা হলে আমাকে বলবা। পরেরটা, নীলিম একজন সরকারি চাকরিজীবী, তার মাসিক বেতন আছে মাসিক মূল বেতন 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 1,80,000 টাকা আয়কর শূন্য, পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিমা কর বাবদ কত টাকা পরিশোধ করে? প্রত্যেকটা কথা আমি বুঝাই দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। তোমাদের লাইন আসকার যায় সবার। তাহলে দেখো, মাসিক মূল বেতন 2,250 টাকা। এই জিনিসটা কি মূল বেতন? মূল বেতন হলো বেতন স্কেল বলা হয়। সরকারি চাকরিজীবী যারা বা বড় বড় কোম্পানিতে যারা চাকরি করে এরা দেখবা বেতন স্কেল বলা হয়। এই 22,250 টাকা হচ্ছে একদম মূল বেতন, বেসিক। ঠিক আছে, এছাড়াও কিন্তু চাকরিজীবীরা আরো কিছু জিনিস পায়, এটা যোগ হয় তাদের সাথে। কি যোগ হয়? এর সাথে বাড়ি ভাড়া যোগ হয়, চিকিৎসা ভাতা যোগ হয়, তারপরে যাতায়াত অ্যালাউন্স যোগ হয়, এরকম অনেক কিছু যোগ হয়। 22,250 টাকা যদি কারোর বেসিক থেকে দেখা যাচ্ছে সবকিছু মিলিয়ে সে প্রায় 40,000 টাকার মতো পাবে অন্যান্য ভাতা মিলিয়ে। এখানে কিন্তু বলা হয়েছে শুধু মূল বেতন, এই কথাটা মাথায় রাখো। মূল বেতন মানে বেসিক যেটা বলা হয়, মূল বেতন হলে এটা, বাকিটা অন্যান্য খাত থেকে সরকারি চাকরিজীবীরা পায়। এখন বলা হয়েছে বার্ষিক মোট আয়ের প্রথম 1,80,000 টাকা আয়কর শূন্য, অর্থাৎ যারা অনেক টাকা ইনকাম করে তাদের কিন্তু সরকারকে আয়কর দিতে হয়। আয়কর দেওয়ার নিয়ম কি? তুমি যদি পুরো বছরে 1,80,000 টাকা ইনকাম করো, 1,80,000 টাকা, তাহলে তোমার কোনো আয়কর দেওয়া লাগবে না, গভর্নমেন্টকে কোনো কর দেওয়া লাগবে না। কিন্তু তুমি যদি 1,80,000-এর বেশি ইনকাম করো তখন তোমার আয়কর দেওয়া লাগবে। সেই কথা এখানে বলা হয়েছে যে 1,80,000 টাকা আয়কর শূন্য। 1,80,000 পর্যন্ত তুমি ইনকাম করতে পারো, সেখানে আয়কর দেওয়া লাগবে না। এর বেশি ইনকাম করলেই আয়কর দেওয়া লাগবে। কথাটা বুঝতে পারছো? আয়কর মানে কি আরো টাকা যোগ করতে হবে? গভর্নমেন্টে দেয়া লাগবে। তুমি মনে করো চাকরি করো একটা কোম্পানি, তুমি করো মনে করো সরকারি একটা চাকরি করো, তোমার অফিস থেকে বেতন দিল 1,00,000 টাকা, তখন তোমার সরকারকে কিছু টাকা ফেরত দেওয়া লাগবে, মানে ব্যাক করা লাগবে। কারণ তুমি এত টাকা বেতন পাইতেছো, তুমি এত টাকা বেতন পাইতেছো, এজন্য সরকার তোমাকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। সরকার সুযোগ সুবিধা দেয় বিধায় তোমার কিছু টাকা সরকারকে পে করা লাগবে। এইটা হচ্ছে আয়কর। যারা অনেক বেশি টাকা আয় করে এদের সরকারকে কিছু ট্যাক্স দেওয়া লাগে, ট্যাক্স বলে বা আয়কর বলে, এটা দেওয়া লাগে। এবার বুঝতে পারছো? এটা যোগ হয় না, এটা তোমার টাকা থেকে মাইনাস হয়, কমে যায়। এবার বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। এখন আয়কর দেওয়ার নিয়মটা দেখো, এক মাসের যে মাসিক মূল বেতন 22,250, মানে এক মাসের বেতন হচ্ছে 22,250 টাকা। আর 12 মাসের বেতন কত হয় তাহলে? 2,67,000 টাকা। এখন আয়কর কিন্তু প্রতি মাসে দেওয়া লাগে না, এক বছরের আয়ের উপর আয়কর নেয়। ঠিক আছে, এক বছরের হিসাবটা করে তোমার দেখা গেল 2,67,000 টাকা আসে। ঠিক আছে, এখন এখানে দেখো কি বলা আছে, বার্ষিক মোট আয়ের প্রথম 1,80,000 টাকা আয়কর শূন্য। এখন তোমার আয় হচ্ছে 2,67,000 টাকা, তুমি এখান থেকে 1,80,000 বাদ দিবা, কারণ 1,80,000 পর্যন্ত তোমার আয়কর দেওয়া লাগবে না। পরবর্তীতে টাকাটা থাকবে তার উপর আয়কর দিতে হবে। এই কথাটা বুঝছো? জি স্যার। 1,80,000 পর্যন্ত গভর্নমেন্ট ছাড় দেয়। 1,80,000 পর্যন্ত ইনকাম করে এরা খুব বেশি টাকা না, কারণ মাসে খুব বেশি টাকা পড়ে না তাতে, এই জন্য এদের উপর থেকে সরকার কর নেয় না। আর এর চেয়ে বেশি যখন টাকা হয় তখন সরকার কর নেয়। ঠিক আছে, আর তোমার হলো 2,67,000 টাকা, তোমার তো 1,80,000 চেয়ে বেশি হয়েছে, তোমার এখন বাড়তি টাকার উপর কর দেওয়া লাগবে।
এটা লেখা আছে করযোগ্য টাকার পরিমাণ 2,67,000 থেকে 1,80,000 বিয়োগ করেছি আমরা, তাহলে 87,000 টাকা। এই 87,000 টাকার উপর তোমার সরকারকে কর দেওয়া লাগবে, বাকি টাকার উপর দেওয়া লাগবে না। বুঝতে পারছো? করের হার কিরকম? এই যে আয়করের হার 10 টাকা, মানে 100 টাকায় 10 টাকা। 100 টাকা আয়কর দেবা 10 টাকা, 1 টাকায় কত দেবা? আর এই যে 87,000 টাকায় কয় টাকা দেবা? 8,700 টাকা। তাহলে তোমার 8,700 টাকা কর দিতে হবে সরকারকে। এবার বুঝতে পারছো সবাই? জি স্যার। মন কি বুঝছো? জি স্যার। তাহলে আমরা একদিন একটা অনুষ্ঠান শেষ করে ফেলাইলাম, দরকার ছিল কারণ আসলে সময় কম আমাদের। তাহলে আমরা পরবর্তী ক্লাসে কি করব? বিজ্ঞান করবো, তাই না? বিজ্ঞান বাকি আছে না? জি স্যার। জি স্যার। বিজ্ঞান কি শুরু করছিলাম? হ্যাঁ স্যার, আপনি যে তৃতীয় অধ্যায় শেষ করছিলেন। তাহলে আমরা পরবর্তী ক্লাসে বিজ্ঞান শুরু করব। একটা তো শুরু করছিলাম মনে হয়, নাকি জি স্যার, স্যার, আপনি তৃতীয় তৃতীয় অধ্যায় অধ্যায়। শেষ করছিলেন। শেষ করছিলাম? ও, আর দুইটা অধ্যায়। ওদের সময় হয়ে যাবে, তার সমস্যা নেই। এটা করবো, তারপরে এখান থেকে অতিরিক্ত নৈবেদ্যিক, ওই বিজ্ঞান দুটো শেষ করে তারপর অতিরিক্ত নৈবেদ্যিক করবো আমরা। এর আগে তোমরা এই অধ্যায়টা, মূল অধ্যায়টা আলোচনাগুলো করে ফেলবা, ঠিক আছে? আর ওকে পুরো স্যার। অধ্যায়টা হোমওয়ার্ক করে ছবি তুলে পাঠিয়ে দেবা। ওকে, তো সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।